নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ে শোনাচ্ছি বাঙালির আমেরিকা দর্শন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই ভ্রমণ কাহিনীটির পঞ্চম পর্ব। লেখক তো যা হোক করে উঠে পড়লেন আমেরিকাগামী প্লেনে সময়ও কেটে গেল। প্লেন এসে ল্যান্ড করলো JF কেনেডি বন্দরে। তারপরে সামান্য ঝাঁকুনি দিয়ে প্লেন JFK'র রানওয়ে স্পর্শ করলো। খানিকক্ষণ দৌড়, এয়ার ব্রেকের তীব্র শব্দ, তারপর প্লেন গড়িয়ে চলল ডকিং করতে। অনেকটা রাস্তা, যাত্রীদের মধ্যে একটু ব্যস্ততা। বিশাল রাক্ষুসে জাম্বো জেটের মাত্র সামনের দরজাতেই ডকিং হয়, ফলে এত যাত্রীর নামতে অনেক সময় লাগে। বুদ্ধিমান বুদ্ধিমতীরা একটু এগিয়ে থাকেন, কারণ ইমিগ্রেশনের লাইনে তাহলে অনেকের পিছনে দাঁড়াতে হয় না, ফলে সময় বাঁচে। আন্তর্জাতিক ওড়াউড়ির অভিজ্ঞতা না থাকায় আমি তাড়াহুড়ো করিনি। প্লেন থামবার পর ধীরে সুস্থে ব্যাগ গুছিয়ে দণ্ডটি হাতে নিয়ে দাঁড়িয়েছি। প্লেনের ভিতরে স্পিকারের একটা ঘোষণা শোনা যাচ্ছিল, পুরোটা শুনতে পাইনি। 3 জনের নাম বলল, তার মধ্যে শেষ নামটা আমার। বলা হলো, তোমাদের রিসিভ করার জন্য এয়ারপোর্টে লোক আছে। কেউ না কেউ থাকবেই জানা কথা, তবু ঘোষণাটি শুনে দূর বিদেশে পা রাখার লগ্নে ভারী ভালো লাগলো। প্লেনের দরজা থেকে সরাসরি লম্বা ঢাকা করিডোর চলে গেছে, একটু আঁকা বাঁকা হয়ে। পদে পদে সিকিউরিটির লোক, কালো সাদা। কেনেডি এয়ারপোর্ট কত বড় তার সম্যক ধারণা আমার আজও নেই, তবে একটি মাঝারি মাপের শহর যে তাতে এঁটে যাবে তাতে কোনো সন্দেহ নেই। বিভিন্ন এয়ারলাইন্সের জন্য বিভিন্ন টার্মিনাল না থাকলে এই বিচিত্র ও বৃহৎ এয়ারপোর্টে দিশাহারা হয়ে যাওয়া অবধারিত। কিন্তু ভয় নেই, পথিক যাতে কোনো রকমেই পথ না হারায় তার জন্য সুনির্দিষ্ট পথ ও পথ নির্দেশিকা সর্বত্র রয়েছে। বিপথে যাওয়ার সম্ভাবনা যেখানে রয়েছে সেখানেই রয়েছে মানুষ বা ক্রসবারের প্রতিরোধ। ফলে ওই লম্বা করিডোরটির মধ্যেও নানা দিকে যাওয়ার গলি থাকা সত্ত্বেও হারিয়ে যাওয়ার ভয় একেবারেই নেই। সিকিউরিটির লোকেরা দাঁড়িয়ে যাত্রীদের সবিনয়ে পথ দেখিয়েও দিচ্ছে, তবে পথটা বড় কম নয়। খানিকটা সিঁড়ি বেয়ে নামতেও হলো। তারপর বড় সড়ো একটি হলঘরে পৌঁছে দেখলুম আমার সামনে রাস মেলার ভিড়। কলকাতায় কেরোসিন সংকটের সময় যেরকম সব লম্বা লাইন পড়ে, হলঘরে তেমনই লম্বা ইমিগ্রেশনের লাইন। কেনেডি এয়ারপোর্টে প্রতি মিনিটে নানা এয়ারলাইন্সের বিমান নামছে। আমাদের হলঘরে এয়ার ইন্ডিয়া ছাড়াও অন্য এয়ারলাইন্সের যাত্রীরাও আছেন। শিকল দিয়ে ওই বিশাল লাইনকে এমনভাবে বাঁকিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে যাতে অল্প জায়গাতেও অনেক যাত্রীকে দাঁড় করিয়ে দেওয়া যায়। মার্কিন নাগরিক বা গ্রিন কার্ডধারীদের জন্য অবশ্য ভিন্ন ব্যবস্থা। আমাদের বিদেশ ভ্রমণে এই ইমিগ্রেশনের অভিজ্ঞতাটি বিশেষ রুচিকর হয়নি। দীর্ঘ বিমানযাত্রার পর দীর্ঘ সময় গরু ছাগলের মতো গাদাগাদি হয়ে লাইনে দাঁড়িয়ে থাকা বড্ড বিরক্তিকর। উপরন্তু কেনেডি এয়ারপোর্টের ইমিগ্রেশন হলটিতে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু ছিল না। প্রবল গরমে বদ্ধ জায়গায় অত লোকের উপস্থিতি ভারী হাঁসফাঁস অবস্থার সৃষ্টি করেছিল। আমেরিকা সম্পর্কে আমার সুখময় বিস্ময় মিশ্রিত প্রতীক্ষা মুড়িয়ে গেল ইমিগ্রেশনের লাইনেই দাঁড়িয়ে। বিস্তর সাহেব মেম লাইনে দণ্ডায়মান, তারাই কথা বলছিল বেশি, তুলনায় এশীয়রা অনেক চুপচাপ গম্ভীর। প্লেনে একটি চেনা মুখ নজরে পড়েছিল, বাঙালি। এক আধ পলক চোখাচোখি হয়েছিল, বুঝতে পেরেছিলাম তিনিও আমাকে চেনেন, কিন্তু কথা হয়নি। ইমিগ্রেশনের লাইনেও তাকে দেখা গেল কিছুটা দূরে। রোগা একটি মেয়েকেও চিনতে পারছি, আমাদের হিন্দি রবিবার কাগজে তার আনাগোনা আছে। সে বিমানের অন্য এলাকায় ছিল বলে দেখা হয়নি। ইমিগ্রেশনের লাইনে তাকেও দেখা গেল, আলাপ নেই বলে কথা বলিনি।
অচেনা বা আধ চেনা কারোর সঙ্গে আগ বাড়িয়ে কথা বলতে পারি না, ভারী সংকোচ হয়। উপরন্তু নিউ ইয়র্কের তন্দুরি গরমে ভেপে আছি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হাই তুলছি, কখন এই খাঁচা কল থেকে বেরোবো। আলাপ টালাপের ইচ্ছেটাই হচ্ছে না। লাইন এগোচ্ছে শামুকের গতিতে। দেখতে পাচ্ছি সামনে অনেকগুলো কাউন্টারে যাত্রীদের ছড়িয়ে দেওয়া হচ্ছে সময় সংক্ষেপের জন্য। তাও অনেক সময় লেগে গেল। প্রায় 2 ঘন্টা পর লাইনের সামনে আসা গেল। এক ভারী সুন্দরী মহিলা লাইন আটকে দাঁড়ানো, পরনে সরকারি পোশাক, মুখে একটু গাম্ভীর্য। আমাকে যে কাউন্টারে যেতে বললেন সেটির নম্বর বোধহয় 7। সাবধান করে দিলেন, কাউন্টারে ঢুকবার আগে যেন দেখে নিই অন্য লোক ভিতরে আছে কি না। সদাশয় এক কৃষ্ণাঙ্গ মহিলা কাউন্টারে আসিনা। পাসপোর্ট দেখলেন, জিজ্ঞেস করলেন কেন আমেরিকায় এসেছি, কতদিন থাকব। নিতান্তই রুটিন প্রশ্ন। 3 মাসের ছাড়পত্র নিয়ে ছেড়ে দিলেন। আবার দীর্ঘ করিডর পেরিয়ে লাউঞ্জ। বিশাল লাউঞ্জে আমার সুটকেসটি লাগেজ এনক্লোজারে পড়ে আছে, আরও হাজার হাজার লাগেজের সঙ্গে। তবে আমার ভাগ্য ভালো, বেশি খুঁজতে হয়নি। কলকাতা, দিল্লি, বোম্বাই, মাদ্রাজ, হিথরো এই পর্যন্ত কোনো এয়ারপোর্টেই লাগেজ ট্রলির জন্য ভাড়া গুনতে হয়নি, কিনে দিতে হলো। সারি সারি ট্রলি সাজিয়ে রাখা আছে। দেখে যখন এগিয়ে গিয়ে একটার হাতল ধরে টানাটানি করছি, দেখলুম একটি লম্বা প্যানেলের মধ্যে ট্রলির একটি অংশ লক করা। প্যানেলের শেষে একটি পয়সা গেলার যন্ত্র। এক জাপানিকে দেখলুম ভারী যত্নে $1 একটি নোট ডাক বাক্সের মতো ফোকরে ঢুকিয়ে দিল। সঙ্গে সঙ্গে ট্রলিটি প্যানেল থেকে মুক্তি পেল। তার দেখা দেখি আমিও $1 একটি নোট বের করে যন্ত্রের মুখে ধরতে না ধরতেই যন্ত্রটা চোঁ করে টেনে নিল। ডলার গেলার নানা যন্ত্র মার্কিন দেশের সর্বত্র ছড়িয়ে রাখা রয়েছে। এই সব যন্ত্র এমনই ডলার পিপাসায় কাতর যে হাত থেকে প্রায় ডলার ছিনিয়ে নেয়। গোটা আমেরিকার ডলার কেন্দ্রিক আত্মাটিকে আমি সে দেশে ঢোকবার মুখেই কেনেডি এয়ারপোর্টে আবিষ্কার করে ফেললুম। আর সেই $1 আমার এ যাত্রায় প্রথম অর্থব্যয়। যদিও আমার হিসেবে ট্রলির ভাড়া $16.5 হওয়াটা ভারী অন্যায় এবং অন্যায্য, তবু প্রথম ডলারটি খরচ করতে পারার একটা প্রাথমিক গর্বও তো আছে। বেরোবার মুখে সংক্ষিপ্ত কাস্টমস। মধ্যবয়স্ক এক আমেরিকান ওয়েলকাম টু ইউনাইটেড স্টেটস স্যার বলেই জানতে চাইল সঙ্গে কোনো রকম গাছপালা বা বীজ জাতীয় জিনিস আছে কিনা। নেই বলার পর আমার দণ্ডটি হাতে নিয়ে বলল, এটা কি? আ হোলি স্টিক। হোয়াই ইটস সো হেভি? দি হেড ইজ মেড অফ সলিড স্টেনলেস স্টিল। ইটস এ গুড স্টিক। ছেড়ে দিল। থ্যাংক ইউ বলতে প্রায় ভুলেই যাচ্ছিলাম। এক পা পিছিয়ে এসে সহবত রক্ষা করে বাইরের পথ ধরলুম। বাইরে দুধারে কয়েকশো লোক অপেক্ষমান। তাদের মধ্যে কে আমাকে নিতে এসেছে তা নির্ধারণ করা কঠিন হতো। তবে এক কথার মানুষ ধ্রুবকুণ্ডু বলে রেখেছিল, আর কেউ থাকুক না থাকুক আমি এয়ারপোর্টে থাকবই। আমার থাকার ব্যবস্থা কোথায় হয়েছে তাও জানি না। তাঁরা আমাকে সাদরে গ্রহণ করবেন না দায় ঘাড়ে নেবেন, তারা রসিক মানুষ না গোমরামুখ, গেরাম ভারী না সাদামাটা, এই সব নিয়ে একটু চিন্তা ছিল। আমি চিরটা কাল কাটিয়েছি মেসে, বোর্ডিংয়ে, সেই কারণে কোনো অচেনা পরিবারের সঙ্গে চট করে সামিল হতে পারি না। সবসময়ই মনে হয় আমি থাকা এদের খুব অসুবিধে হচ্ছে। খিদে পেলে বা বাথরুম পেলেও বেমালুম তা চেপে রাখি। অবশ্য দিল খোলা সাদামাটা পরিবার যদি হয়, আর যদি তাঁরা আমাকে পছন্দ করে ফেলেন, তাহলে আর অসুবিধে থাকে না। ট্রলি ঠেলতে ঠেলতে
দুরন্ত গরম নিউ ইয়র্কের খোলা আকাশের নিচে পা দিয়েই বুঝলুম এর চেয়ে তুলনায় বোধহয় আমাদের কলকাতাও ঠান্ডা। আকাশ নির্মেঘ এবং বিকেল 6:30তেও প্রচণ্ড রোদে চারিদিক খই ভাজা হয়ে যাচ্ছে। একটি উল্লসিত চিৎকার কানে এলো, শীর্ষেন্দুদা, এই যে! ভিড়ের একেবারে শেষে হাসি মুখে ধ্রুব দাঁড়িয়ে ট্রলিটা আমার হাত থেকে কেড়ে নিয়ে ঠেলে নিতে নিতে বলল, কোনো কষ্ট হয়নি তো? আমি সামনের রাস্তাটির দিকে নিবিষ্টভাবে চেয়ে দেখছিলাম। আমেরিকায় আমার প্রথম দেখা দৃশ্য সেটি। কলকাতায় অ্যাম্বাসেডর, মারুতি আর ফিয়াট দেখে দেখে চোখ পচে গেছে। গাড়িটারি দেখতে আমি বেশ ভালোবাসি। আমেরিকায় প্রথম দৃশ্যটিই হলো গাড়িতে আকীর্ণ। আর লেমুনিজ থেকে শুরু করে কত না দুর্দান্ত মডেলের গাড়ি সটাসট চলে যাচ্ছে। ভারী মসৃণ ঝকঝকে তকতকে রাস্তা, ধুলো ময়লার বালাই নেই। গাড়ি পার্ক করার সমস্যাটি যে কত জটিল আর কঠিন আর দুশ্চিন্তা উদ্রেককারী তা পরে বুঝেছি। এয়ারপোর্টের বড় বড় ক্যাসিনো বা শপিং সেন্টারে বহু টিয়ার বিশিষ্ট বিশালাকার পার্ক এলাকায় কোথায় গাড়িটি পার্ক করা আছে তা অনেক সময় গাড়ির মালিকও বুঝে উঠতে পারে না। এই সমস্যায় আমাকে বেশ কয়েকবার পড়তে হয়েছে। কেনেডি এয়ারপোর্টের অবস্থা আরও ভয়াবহ। কিন্তু ধ্রুব বছরে 4 বার কলকাতায় আসে। তাছাড়া সে নিউ ইয়র্ক শহরটাকে চেনে নিজের হাতের দুখানা তালুর মতোই। তাই সে এমন জায়গায় গাড়িটিকে রেখেছিল যাতে বিশেষ হাঁটতে না হয়। রাস্তাটা পার হয়ে কয়েক পা হাঁটতেই তার পার্ক করা গাড়িটির কাছে পৌঁছে যাওয়া গেল। শীততাপ নিয়ন্ত্রিত তার জাপানি গাড়িটির নাম সুবারু। ব্যবসার কারণে খাটানো হয় বলে গাড়িটিতে কমার্শিয়াল লাইসেন্স প্লেট লাগানো। পার্কিংয়ের কিছু অগ্রাধিকার এসব গাড়িকে দেওয়া হয়। তার গাড়িটির মজা হলো, পেছনের সিট দুটি হেলান দেওয়ার অংশটি নামিয়ে দিলে তা ডেলিভারি ভ্যান হিসেবে ব্যবহারযোগ্য হয়ে ওঠে। পার্কিংয়ে রাখার সময় তা ওভাবেই রাখতে হবে, নইলে পুলিশে ধরবে। সুটকেসটা আমার যথেষ্ট হালকা, তবু বিশাল দেহি বলবান ধ্রুব আর আমাকে মালপত্র ছুঁতেই দিল না, নিজেই গাড়িতে তুলল। ফুটি ফাটা গরম আর রোদ থেকে তার গাড়ির শীতল অভ্যন্তরে প্রবেশ করা মাত্রই আরামের চোখ বুজে এলো। কলকাতায় এখন শেষ রাত্রি। আমেরিকায় বিকেল 6:30 মানে কলকাতায় ভোর 4:30। এখন আমার গভীর ঘুমে মগ্ন থাকার কথা, তার ওপর আবার আগের রাত্রিটাও গেছে নিদ্রাহীন। ঘুম কাতর দুটি চোখে টিন ওপেনার দিয়ে খোলা রাখা ছাড়া তো আর উপায় নেই। তবুও যে আমি ধ্রুবর গাড়ির শীতল আরামে ঘুমিয়ে পড়লুম না, তার কারণ আমার সামনেই বিশাল প্যানোরামিক চেহারা নিয়ে নিউ ইয়র্ক। সামান্য কুয়াশার মধ্যে এক মায়াবী আবরণের ভিতর দিয়ে সেই স্বপ্নের শহর দেখা দিচ্ছে। টালহীন, গর্তহীন, অতীব মসৃণ ঝকঝকে পথ, কি বিশাল চওড়া, আর এক একটা রাস্তায় কতগুলো করে লেন। পৃথিবীর অধিকাংশ দেশেই পথ চলার নিয়ম হলো কিপ টু দ্য রাইট, কিন্তু বামাচারী ভারত থেকে আসার ফলে জানা সত্ত্বেও বারবার মনে হচ্ছিল, এই রে, ধ্রুব বুঝি রং সাইডে গাড়ি চালাচ্ছে। নিদ্রাকাতর দুই চোখ মেলে বাঁদিকে চেয়ে আছে। নিউ ইয়র্ক শহর ক্রমে স্পষ্ট হচ্ছে, তবুও আমরা শহরে ঢুকবো না। শহর এড়িয়ে আমরা হাডসন নদী পেরিয়ে ঢুকে যাব নিউ জার্সিতে। দূর থেকে যেটুকু দেখা গেল তাতেই বুঝলুম মহানগর বলতে সত্যি কাকে বোঝায়। রাস্তাঘাট ভালো, বাড়িঘর ভালো, এইসব তো জানি, কিন্তু যে ব্যাপারটা চোখকে মুগ্ধ করে রাখে তা হলো প্রকৃতি। কত যত্নে এরা প্রকৃতিকে রচনা করে, কত মাথা খাটিয়ে শহরের সঙ্গে প্রকৃতিকে মিশিয়ে দেয়। গাছপালার মধ্যে যে জীবনীয় সম্পদ আছে তা কত গভীরভাবে এরা অনুধাবন করেছে। আমেরিকার রাস্তাঘাটের পরিকল্পনা কার মাথা থেকে উদ্ভূত হয়েছিল তা আমি জানি না, কিন্তু এই রকম অদ্ভুত রাস্তাঘাট
পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে কিনা বলা শক্ত। হাইওয়ে আমেরিকার এক বিস্ময়। হাইওয়ের সঙ্গে কোথাও কোনো রাস্তার কাটাকুটি নেই, ট্রাফিক সিগন্যাল নেই, কিন্তু অগুন্তি এক্সিট আছে যা ধরে হাইওয়ে ছেড়ে কোনো শহরে পৌঁছানো যায়। এই ঐন্দ্রজালিক রাস্তার প্ল্যানিং বুঝতে আমার কদিন লেগেছিল। ধ্রুবর সঙ্গে গাড়িতে প্রথম আমেরিকার অভ্যন্তরে ঢুকতে ঢুকতে সেটা ভালো টের পাইনি। রাস্তার মাঝে মাঝে টোল নেওয়ার অবরোধ আছে। ধ্রুবর গাড়িতে ড্যাশবোর্ডের নিচে খুচরো রাখার খোপ ভর্তি $8 সিকি ডলারের মুদ্রা দেখে বললাম, ওগুলো কেন রেখেছ? ধ্রুব হেসে বলল, এ হলো শনি পুজোর প্রণামী। রাস্তায় কত ঠিক আছে, টোল দিতে হয় কেন? না দিয়ে উপায় নেই, এইটাই নিয়ম। রাস্তাঘাট মেনটেন করার খরচে অনেক, আমরাও মাইন্ড করি না। নিজের পোশাক সম্পর্কে একটু সংকুচিত ছিলাম। আমার তেমন অভিজাত সাহেবী পোশাক টোশাক নেই, কিন্তু পাশের লেনে দেখলাম এক সাহেব দিব্যি খালি গায়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। ধ্রুব, এ যে আদুর্গা সাহেব দেখছি। গরমে বেশিরভাগ সাহেবই আদুর্গা, ওরা পোশাকের তেমন ধার ধারে না। পায়ে অবশ্য জুতো মোজা থাকে, নইলে অনেক দোকানে বা রেস্তোরাঁয় ঢুকতে দেয় না। আমেরিকায় এখনও এত ফাঁকা জায়গা পড়ে আছে যে সেগুলো ভরে তুলতে আমেরিকানদেরও বহু বছর লেগে যাবে। রাস্তায় ডাইনে বিশাল প্রান্তর, গাছপালা, বনভূমি চোখে পড়ছিল। সর্বত্র সবুজের সমারোহ, সবুজের সংবর্ধনা। এত বড় দেশকে নির্মাণে নির্মাণে ভরে তোলা কঠিন কাজ, অবশ্য ভরে তুলতে তারা আগ্রহীও নয়। হাডসন নদীর তলায় একাধিক প্রশস্ত সুড়ঙ্গ পথ আছে। আমরা অবশ্য একটি সেতু পেরিয়ে নিউ জার্সিতে ঢুকলাম। রাস্তায় গাড়ির পর গাড়ি, গাড়ির মিছিল চলেছে। মাঝে মাঝে অতিকায় 18 চাকার ট্রাক পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছে। এই ট্রাকগুলো দেখলেই ভয় করে। ওইসব চলতি ট্রাকের একটু ধাক্কা লাগলেই যে কোনো গাড়ি ছিটকে তালগোল পাকিয়ে যাবে। আমার প্রশ্নের শেষ ছিল না, ধ্রুবরও জবাব দেওয়ার ক্লান্তি ছিল না। অনেকটা পথ, কম বেশি ঘন্টায় 55 মাইল বেগে চলেও রাস্তাটা পেরোতে বোধহয় ঘন্টাখানেক বা তার বেশি সময় লেগেছিল। বলা বাহুল্য, রাস্তায় জ্যাম ছিল না, এবং রাস্তাও তো আগেই বলেছি অতি অতি উত্তম। নিউ ইয়র্ক ছাড়িয়ে হাডসন নদী পেরিয়েই এক সবুজ প্রগাঢ় গহীন রাজ্যে চলে এলুম। এ হলো নিউ জার্সি, এক প্রকৃতি সমৃদ্ধ রাজ্য। ছোট ছোট অজস্র পাহাড় শহরকে আকীর্ণ করে রেখেছে। ভবানী আর আললিকার বাড়িতে আমার থাকবার ব্যবস্থা হয়েছে। এই দম্পতির সঙ্গে অনেক দিন আগে একবার আলাপ হয়েছিল দেশ পত্রিকার দপ্তরে। প্রবাসী বাঙালিরা দেশে এলে একবার দেশ পত্রিকার দপ্তর ঘুরে যান। অনেকের সঙ্গে এইভাবে পরিচয়, কিন্তু দীর্ঘ অসাক্ষাৎকারে তাঁদের মুখশ্রী মনে ছিল না। তাই ধ্রুব যখন ভবানী আর আললিকার কথা বলল, তখন কোনো মুখশ্রী ভেসে ওঠেনি চোখের সামনে। তবে লেখেন বলে আললিকার নামটির সঙ্গে পরিচিত ছিলাম। হাইওয়ে ছেড়ে ধ্রুবের গাড়ি এক্সিট ধরল। চারিদিকে যে বাড়িঘর, ঘাসের লন আর প্রকৃতির শোভা দেখা যাচ্ছে, তাকে কিছুতেই বাস্তব ও সত্য বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে কেউ এঁকে রেখে গেছে। বাড়িঘর, রাস্তা পেরিয়ে যাচ্ছি, কিন্তু কোথাও কোনো পথ চলতি মানুষ নজরে পড়ছে না। একটা কুকুর বা বিড়াল অবধি কোথাও নেই। এ যেন সব ভুতুরে শহর। আজকাল নতুন নিয়মে বসবাসের এলাকায় কোনো দোকানপাট বসবার নিয়ম নেই। এমনকি বসত এলাকায় কোনো ডাক্তার বাস করলেও তাঁর প্র্যাকটিস নিষিদ্ধ। বসত এলাকা একান্তই বসত এলাকা। শপিং সেন্টার বা বাজার অনেকটাই দূরে। গাড়ি ছাড়া উপায় নেই বাজার করার। এরকম কয়েকটা শপিং সেন্টার আমাদের পথে পড়ল। চারধারে বিশাল চত্বর এবং পার্কিং লট, মাঝখানে বিশাল বাড়ি। এইসব শপিং সেন্টারের বিশালত্ব এবং বৈচিত্র্য সম্পর্কে তখনও ধারণা হয়নি। ঘুম ঘুম চোখ জোর করে খুলে রেখে একটু আলগাভাবে দেখে নেওয়া মাত্র। আমেরিকার ম্যাপ যারা দেখেছেন তারাই জানেন,
50টি অঙ্গরাজ্য সমন্বিত মার্কিন যুক্তরাষ্ট্রে শহরের সীমা সংখ্যা নেই। আমেরিকার বড় শহরগুলির নাম অনেকেই জানে, কিন্তু যে অজস্র সমৃদ্ধ ছোট শহর আছে তার হিসেব বেশি লোকে রাখে না। শহরে বাস করার সর্বরকম সুবিধাযুক্ত এইসব শহরকে পল্লীশ্রীমণ্ডিত করে রাখা হয়েছে, আর এখানেই তাদের রুচিবোধে লেগেছে উঁচু দরের শিল্পের ছোঁয়াচ। শহরকে যে এমন শান্ত সুন্দর করে তোলা যায় তা না দেখলে প্রত্যয় হয় না। ছোট ছোট শহরগুলোতে পথে যেতে যেতেই চোখে পড়ল সুইমিং পুল, পার্ক, টেনিস কোর্ট, গলফ কোর্স, বিশাল বিশাল স্কুল, পরিষ্কার জলাশয়, খোলা মাঠ, বনভূমি। বনভূমির মধ্যেও রয়েছে একান্তে ঘুরে বেড়ানোর জন্য সযত্ন রচিত বনপথ। রয়েছে ঘোড়ায় চড়ে বেড়ানোর সুচারু ব্যবস্থা। প্রতিটি বাড়িরই সামনে ও পিছনে প্রশস্ত লন রাখা আবশ্যিক। ওয়েন এইরকমই একটি শহর। শহর বলতে যা বোঝায় তা নয় মোটেই। অর্থাৎ আমাদের জ্ঞান ও বিশ্বাস মতে শহর যেমন হয়ে থাকে সেরকম নয়। আবার পল্লীগ্রামও তাকে বলা যায় না। ঈষৎ উচ্চাবচ ভূখণ্ডের ওপরে বওয়ানো সবুজের বান, তার মাঝে মাঝে পটে আঁকা ছবির মতো বাড়িঘর। আপনি ওয়েনের মতোই যে কোনো ক্ষুদ্র শহরেও আধুনিকতম গাড়ি, দুর্লভতম ওষুধ, আধুনিকতম চিকিৎসা, অত্যাধুনিক কম্পিউটার বা যন্ত্রপাতি, সুইডেনের চিজ বা মেক্সিকোর আম সবই পাবেন। আর পাবেন এক অতিশয় নির্জন, দূষণমুক্ত, ঝিম ধরা পরিবেশ। ওয়েনের কিউআনিস ড্রাইভে ভবানী আলোলিকার বাড়ির সামনে যখন গাড়ি থামল তখন আমার ঘুমহীন দ্বিতীয় রাত্রিও শেষ হয়ে গেছে। যদিও মার্কিন সময়ে বিকেল 7টা বা 7:30। বিকেল বললুম, আসলে বিকেলও নয়, কারণ তখনও অতিশয় রোদ চারিদিকে ঝলমল করছে। এখানে কখন সন্ধে হয় ধ্রুব? রাত 8:30। মনে মনে প্রমাদ গুনলুম। আমার দিনটা আর কত লম্বা হবে। বোম্বাইতে ভোর হয়েছিল, আর তারপরেই নিউ জার্সি অবধি ওই একটাই দিন শেষ হতে চাইছে না। তার উপর সন্ধে হবে রাত 8:30টায়। ঘাসের লনের মাঝখানে দোতলা চমৎকার ছিমছাম বাড়িটার সামনে যখন নামলুম তখন দীর্ঘক্ষণ শুধু বসে থাকার জন্যে শরীরে একটা কাঠ কাঠ ভাব টের পাচ্ছিলাম। আলোলিকা নিশ্চয়ই অপেক্ষা করছিলেন। কলিং বেল বাজানোর আগেই দরজা খুলে একটি হাসি মুখ প্রকাশিত হলো। কৃত্রিম হাসি নয়, ভারী উজ্জ্বল খুশির হাসি। আসুন, হাঁপ ছাড়লুম। ওই হাসি দেখেই মনে হলো এরা খোলামেলা মানুষ। ফর্মালিটির হ্যাপা পোয়াতে হবে না। আমার সব কিছুই জানবার আগ্রহ। এদের ঘরদোর কেমন করে সাজানো, খুব সাংঘাতিক ঝাঁ চকচকে কি খুব অন্য ধরনের সব আসবাব। ঘরে ঢুকে মুগ্ধ হয়ে গেলুম। হ্যাঁ, বটেই তো, এরা আমেরিকায় থাকেন, আর আমেরিকা হলো পয়সার দেশ, সুতরাং ঘরদোর অন্যরকম হবেই। কিন্তু সেটা বিস্ময়কর নয়, কারণ সেসব বিস্ময়ের জন্য আমি তৈরি ছিলাম। ঘরে ঢুকে যেটা ভালো লাগলো তা হলো পরিবেশটি ভারী ঘরোয়া, মোটেই ভরকে যাওয়ার মতো নয়। শীততাপ নিয়ন্ত্রিত অভ্যন্তর, ওখানে সব বাড়িরই। কার্পেট টার্পেট তো থাকারই কথা, কিন্তু ওসব থাকা সত্ত্বেও খুব বেশি ফরেন লাগলো না। বিদেশিয়ানে ব্যাপারটা মানসিক। ঘরদোর আসবাবপত্রে তার শিকরণ তো থাকার কথা নয়, সেটা দেখতে হয় মানুষের স্বভাবে। আমি বিদেশিয়ানাকে বেশ ভয় পাই। বিদেশিদের চরিত্রে যেটা থাকে সেটা আমার কাছে বিদেশি হলেও তার স্বদেশিয়ানা, সুতরাং তাতে ঘাবড়ানোর কিছু নেই। কথা হলো বাঙালি বা স্বদেশি লোকজনের মধ্যে যে বিদেশিয়ানা, সেটাই ভারী ভয়াবহ। এই বাড়িতে আর যাই হোক, বিদেশিয়ানা ব্যাপারটা অনুপস্থিত। আলোলিকা নিকস্যি বাঙালি। একটু বাদে যখন ভবানী এলেন তখন সেই বাঙালিয়ানা আরও স্পষ্ট হলো। ভবানী মুখার্জি নামেই বামুন নয়,
গলায় ধপ ধপ করছে পইতে, এই দূর বিদেশেও। আমাকে কুসংস্কারাচ্ছন্ন প্রাচীনপন্থী রক্ষণশীল বলে প্রায় সকলেই গালমন্দ করে থাকে, বিশেষ করে বন্ধু বান্ধবেরা। তার ওপর গুরুবাদ নিষ্ঠার সঙ্গে মানি, একটু ঠাকুর ঠাকুর করি, সুতরাং আমার দোষের সীমা নেই। তবু আমার কেন মনে হয় রক্ষণশীলেরা রাখে, প্রগতিবাদীরা ভাঙে। দুটোর মধ্যেই ভালো মন্দ দুটোই আছে। আমার পক্ষপাত রক্ষণশীলদের প্রতি, তা তাদের যে যা খুশি বলুক না কেন। বসবার ঘরটিতে জমিয়ে বসা গেল। দীর্ঘ বিমানযাত্রা ও জেট ল্যাগের ক্লান্তি এক কাপ গরম চায়েই উড়ে গেল। অ্যাস্ট্রে খুঁজে পেতে একটু দেরি হলো, কারণ সিগারেট খাওয়ার অভ্যাস বাড়ির কর্তার নেই। সিগারেট খাওয়ার ব্যাপারটা নিয়ে আমাকে আমেরিকায় বেশ লজ্জায় পড়তে হয়েছে। যাওয়ার সময় এরোপ্লেনে স্মোকিং জোনে বসেছিলাম, কিন্তু সেখানে যেমন ৩-৪ জনের বেশি মানুষকে সিগারেট খেতে দেখিনি, তেমনি আমেরিকাতেও খুব কম মানুষকেই ধূমপানে রত দেখেছে। এই বদ অভ্যাসটিকে ওরা প্রায় দেশ ছাড়া করতে চলেছে। ধূমপানের বিরুদ্ধে ব্যাপক প্রচার আর ব্যক্তিগত ভয় দুটোই কাজ করছে ধূমপান প্রতিরোধে। 2 কাপ চা শেষ করার পর ভবানী অফিস থেকে ফিরলেন। আড্ডা জমে যেতে একেবারেই দেরি হলো না। এত চট করে এই পরিবারের সঙ্গে ভাবসাব হয়ে যাবে এমনটা ভাবাই যায়নি। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর ধ্রুব চলে গেল। সে থাকে নিউ ইয়র্ক রাজ্যের সাফার্ন শহরে, বেশ দূর। আলোলিকা বললেন, এবার রাতের খাবারটা খেয়ে নিন, হাত মুখ ধোবেন না, খিদে পেয়েছে তো। এখন ভাত খাবো? এখনও যে বাইরে রোদ্দুর। খুব হাসলেন ওরা, বললেন, এখানে এই সময়েই খেতে হয় যে, এখন রাত 8:30। বন্ধুরা, এখানে শেষ হয়ে গেল আজকের 5ম পর্বটি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন গল্পটি। আর যদি আমার চ্যানেলে এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমার মনোবলটিকে একটু বাড়াবেন। যদি এরকমই আরও অনেক গল্প শুনতে চান, তাহলে এই ভিডিওর নিচে যে বার আছে সেখানে ক্লিক করুন, খুলে যাবে চ্যানেলের হোম পেজে গেলে পাবেন প্লেলিস্টে আমি আজ পর্যন্ত যা যা গল্প আপলোড করেছি বিভাগ অনুযায়ী সব সাজানো আছে আপনারই জন্য। সেগুলি শুনুন যতক্ষণ না নতুন গল্প আনছি। আর আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।